আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সানাম। ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শত পার্থক্য থাকলেও পরস্পরের শত্রু না বলেও জানান উপদেষ্টা। বিকেলে ধর্মীয় সম্প্রদায় নেতাদের সঙ্গে মতবিনিময় এ মন্তব্য করেন তিনি। সভায় দেশি বিদেশি নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে একমত পোষণ করেন সব সম্প্রদায়ের ধর্মীয় নেতারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর কথিত হামলার ঘটনায় ভারতের হিন্দুত্ববাদী উগ্র দলগুলো বেশ আগ্রাসী প্রক্রিয়ার পাশাপাশি দেশটির কিছু গণমাধ্যম প্রতিনিয়ত প্রচার করছে অতিরঞ্জিত মিথ্যা তথ্য। জবাব চায় রাতে মাওয়া যেতে কেন নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের অংশ হিসেবে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পর এবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় সংখ্যালঘু ইস্যুতে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহে ধর্মীয় নেতাদের সহায়তা চান। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। দেশের সংখ্যালঘুদের উপর কোনো হামলা হচ্ছে না দাবি করে ধর্মীয় নেতারা বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করছে পরাজিত শক্তি। তা মোকাবিলায় সকল ধর্মের জনগণ ঐক্যবদ্ধ। বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয়, আমাদের দেশে মানুষ যেন বিভ্রান্ত না হয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি ওনাকে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে। যেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম। এটা স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে আমরা আমাদের জায়গা থেকে, গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি। ঢাকা দিল্লির সম্পর্কের ক্ষেত্রে ভারতের মিডিয়ার ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। মিস ইনফরমেশন এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। দেশের স্বার্থে ঐক্যমত দেশের রাজনীতির ইতিহাসে মাইলফলক। নতজানু নয়, দেশের প্রশ্নে আপোষহীনতার বার্তা সারা বিশ্বে পৌঁছেছে বলে মনে করেন সংলাপে অংশ নেয়া নেতারা। শিগগিরই গঠন হচ্ছে জাতীয় রাজনৈতিক কাউন্সিল। এই একতা গণতন্ত্র ও পরিচ্ছন্ন বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও দৃঢ় করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ। আতিকা রহমানের রিপোর্ট। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ। লাল সবুজের পতাকা, মানচিত্র, দেশের প্রশ্নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে ৩৫ রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা দাঁড়ালেন এক মঞ্চে। মত পথের ভিন্নতা থাকলেও সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় ঐক্যমতের ঘোষণা তাদের। ভারতের আগ্রাসন, অপপ্রচার ও উস্কানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার নেতাদের। সংলাপে অংশ নেওয়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, দেশের প্রশ্নে কোনো আপোষ নয়। যারা একটা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন তারা যে ঐক্যবদ্ধ এবং তারা যে এই সমস্ত অপপ্রচারকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে, সেটাই আসলে মূলত একটা বার্তা জনগণের কাছে, সারা বিশ্বের কাছে কালকে প্রতিষ্ঠিত হয়েছে। পুরো দক্ষিণ বিশ্বে আমরা একটা নেতৃস্থানীয় দেশ হতে পারি, এইটার যে সম্ভাবনা তৈরি হয়েছে আজকে, সেই দিকে এগিয়ে যাওয়ার যে বাস্তবতা তৈরি হয়েছে, সেটাকে নস্যাৎ করতে তারা চায়। পতিত হয়ে পালিয়ে গিয়ে তারা বাংলাদেশটাকেই ধ্বংস করার জন্য তাদের যতটুকু সক্ষমতা এখনো আছে সেটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে। এইটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, এটা বাংলাদেশের মানুষ রুখে দিবে। খুব শিগগিরই এই প্ল্যাটফর্ম থেকে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন হবে বলে জানান সাকি। একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা যায় কিনা, ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল। সরকার নিয়মিতভাবেই তাদের সাথে নানা আলাপ আলোচনা করতে পারেন বিভিন্ন জাতীয় প্রশ্নে, আন্তর্জাতিক প্রশ্নে এবং এই রাজনৈতিক উত্তরণের বিষয়গুলো নিয়ে।
সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য নতুন বাংলাদেশের স্বপ্ন প্রতিষ্ঠায় নবদিগন্তের সূচনা করেছে বলে অভিমত এই বিশ্লেষকের। সমঝোতায় পৌঁছেছেন, ঐক্যমত্যে পৌঁছেছেন যে তারা দেশের প্রশ্নে, রাষ্ট্রের স্বার্থের প্রশ্নে, জাতীয় প্রশ্নে তারা ঐক্যবদ্ধ থাকবেন। রাজনৈতিক ভেদাভেদ থাকবে, মতভিন্নতা থাকবে, কিন্তু দেশের প্রশ্নে তারা একসঙ্গে আচরণ করবেন। প্রতিপক্ষ শক্তি বা আগ্রাসী শক্তি যতই শক্তিশালী হোক, তাদের পক্ষে কোনো জাতিকে পরাজিত করা সম্ভব না। আমরা প্রতিরোধের মধ্য দিয়ে অবশ্যই এই ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করতে পারব। রাজনীতি ও নির্বাচন নিয়েও এমন শান্তিপূর্ণ সহাবস্থান থাকলে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের শক্ত ভিত ও প্রভাব তৈরি হবে বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের। আতিকা রহমান, RTV, ঢাকা। বাংলাদেশ নয়, ভারতীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, সচিব পর্যায়ে বৈঠকে ভারতের সাথে বাণিজ্য, পানি বন্টন সহ দ্বিপাক্ষিক সব বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 28 রাষ্ট্রদূত সাক্ষাৎ করবেন। আরও জানাচ্ছেন শাকিলা করিম। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের প্রথম সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে আগামী সোমবার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একথা জানানো হয়। রোহিঙ্গা ইস্যুটা এখানে থাকবে বলে আমরা আশা করছি। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার বিষয়ে পুলিশ, আদালত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নির্দেশ আসেনি। আমরাই শুধুমাত্র একমাত্র অ্যাক্টর না এখানে, বরঞ্চ আমরা একটা পার্ট। যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা, সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি। আগামী 9 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। ব্রড কয়েকটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো আপনারা অনুমান করতে পারেন যে বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলো আলোচনাতে থাকবে। এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এটার জবাব কিন্তু আপনারা দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। জাতীয় ঐক্যের ডাক ষড়যন্ত্র মোকাবেলা ও শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাকিলা করিম, RTV, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান পরিস্থিতি বুঝতে এবং আলোচনা করার জন্য কলকাতা ও আগরতলা মিশনের 2 শীর্ষ কূটনীতিককে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার সূত্র থেকে এ তথ্য জানা গেছে। ইতিমধ্যে ঢাকায় ফিরেছেন কলকাতার হাইকমিশনার, আর ত্রিপুরার সহকারী হাইকমিশনারও ঢাকার পথে রওনা হয়েছেন বলে জানা যায়। রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর ভারতীয় গণমাধ্যমগুলোর মিথ্যে প্রচারণায় ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করে সেদেশের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উগ্রপন্থীরা, যার ধারাবাহিকতায় গত 2 ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দুত্ববাদী সমিতির সদস্যরা। ভারত বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারছে না বলেই সেদেশের নীতি নির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা অস্থিরতা তৈরির পায়তারা করছে, এমন অভিযোগ করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আর ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে রুহুল কবির রিজভী তার স্ত্রীর দেয়া ভারতীয় শাড়িতে আগুন ধরিয়ে দেয়। সম্প্রতি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা যারা বাংলাদেশকে সম্মান না জানিয়ে উগ্রতা দেখাবে তাদের রুখে দেবে জনগণ। আমরা ওদের পণ্য বর্জন করব। আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেন? আপনারা কি বিনা টাকায় 1 কাপ চা খাওয়ার এই নজির তো নাই আপনাদের।
আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে। হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে একটি মহল উঠে পড়ে লেগেছে বলেও মনে করেন তিনি। বাংলাদেশকে দখল করার কোন স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে ডক্টর মঈন খান বলেন, স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি। ঐক্য করতে গিয়ে নতুন করে আবার যাতে বাকশাল না হয় সেদিকে খেয়াল রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। স্বৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কথা সত্য, কিন্তু তার অর্থ এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে। নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত মানুষের কাছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ক্ষমতা হস্তান্তর করা। এদিকে মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এলডিপি প্রেসিডেন্ট বলেছেন, ভারতের সাথে বন্ধুত্ব থাকবে, তবে অস্থিরতা তৈরি করতে চাইলে ছাড় দেবে না দেশের জনগণ। দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। আপনারা যে উগ্রবাদী রাজনীতি শুরু করেছেন, এটা আপনাদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য দ্রুত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভবিষ্যতে কোনো বিদ্বেষমূলক অডিও, ভিডিও বা লিখিত বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানায় প্রসিকিউশন। অধরা ইয়াসমিনের রিপোর্ট। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। কিছুদিন চুপ থাকলেও পরবর্তীতে একের পর এক তার ফোন আলাপ ফাঁস হতে থাকে। কথোপকথনে তার বিরুদ্ধে হওয়া মামলার সমালোচনা ও বাদীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনার এমন বক্তব্যে আতঙ্কিত ট্রাইব্যুনালে বিচার প্রার্থীরা। মামলার তদন্ত, সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি। তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এসব বক্তব্য শেখ হাসিনার কিনা জানতে চান ট্রাইব্যুনাল। প্রসিকিউটর বলেন, গণমাধ্যমে শেখ হাসিনার এসব বক্তব্য এসেছে, যার ভিডিও রেকর্ডও আছে। যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। এর বাইরে যদি ওনার কোনো সাধারণ বক্তব্য থাকে সেগুলো প্রচার করতে কোনো বাধা থাকছে না। শেখ হাসিনার বক্তব্য দেওয়ার অধিকার আছে, তবে আইন অনুযায়ী তিনি ঘৃণা সৃষ্টিকারী বক্তব্য দিতে পারেন না বলে শুনানিতে উল্লেখ করেন প্রসিকিউটর। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের আদেশটি ফেসবুক, ইউটিউব, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠানে পাঠানো হবে। এই ওনাদেরকে চিঠি লিখব। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের ৫০ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রায় আগামী ১৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। ওই দিন সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হবে। এই রায়ে দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে বলে প্রত্যাশা আইনজীবীদের। রিটের উপরে দেয়া রুল শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। ১৭ আগস্ট ৫০ সংশোধনীর বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে ৫০ সংশোধনী বাতিলের রুল দেয়া হয়। আজকে মাননীয় আদালত ১৭ ডিসেম্বর ২০২৪ রায়ের সংক্ষিপ্ত অংশ ঘোষণার জন্য দিন নির্ধারণ করেছেন। এই দিন তিনি পূর্ণাঙ্গ রায় ঘোষণা করবেন না, কিন্তু তিনি রায়ের উল্লেখযোগ্য অংশ ঘোষণা করবেন। ৫০ সংশোধনীর মাধ্যমে একনায়কতান্ত্রিক অথরিটারিয়ান গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এই আর্গুমেন্ট করেছিলাম। আমাদের বিশ্বাস যে আদালতে আমাদের এই আর্গুমেন্ট গ্রহণযোগ্য হবে।
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে 3 জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার রাজ্যের উত্তর 24 পরগনার বারাসাত জেলার রেল স্টেশন থেকে ওই 3 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্য। পুলিশ জানায়, বুধবার জেলাটির রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার উপর দাঁড়িয়েছিল তারা। এদিকে গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে বড় আন্দোলনের পথে হাঁটার হুমকি দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনটি। তবে বিষয়টি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রথমবারের মতো বাংলাদেশকে যুব বিশ্বকাপে খেলার সুযোগ এনে দেয়া দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। অনুষ্ঠানে হকি দলকে 5 লাখ টাকা অর্থ পুরস্কারও দেয় ফেডারেশন। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। সম্প্রতি ওমানে যুব এশিয়া কাপে পঞ্চম হওয়ায় আগামী বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। দেশের হকিতে এর চেয়ে বড় অর্জন এর আগে আসেনি। হকিকে খুশির বার্তা এনে দেয়া দল দেশে ফিরেছে বৃহস্পতিবার দুপুরে। বিমানবন্দরেই বিজয়ীদের স্বাগত জানানোর পর ফ্যালকন হলে দেওয়া হয় সংবর্ধনা, যেখানে হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ বিজয়ীদের শুভেচ্ছা জানান, দেন অর্থ পুরস্কারও। তবে এখানেই থেমে থাকতে চায় না দেশকে হকির বিশ্ব আসরে নিয়ে যাওয়া দলটি। বিশ্বকাপেও ভালো করার তৃষ্ণা তাদের, কিন্তু সেখানে আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্পেনের মতো দলের বিপক্ষে ভালো করতে হলে প্রয়োজন সর্বোচ্চ প্রস্তুতি। ওয়ার্ল্ড কাপে ইউরোপের টিমগুলোও আসে, এশিয়ার টিম, ভালো ভালো বড় টিমগুলো খেলবে। সো আমরা যদি ইউরোপের টিমগুলোর সাথে প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের অবস্থানটা বুঝতে পারবো। যত তাড়াতাড়ি আমরা ক্যাম্পটা শুরু করবো, যত ভালো কোচিং স্টাফ পাবো, যত ভালো আমরা ফ্যাসিলিটি পাবো, তত ভালো আমরা খেলতে পারবো। হকি ফেডারেশনের প্রধানও তাদের এ চাওয়ার সাথে একমত। তাই তো তিনিও আশ্বস্ত করলেন, জানালেন প্রস্তুতি ক্যাম্প হবে 6 মাসের, প্রয়োজনে বিদেশি কোচও আনা হবে। ছেলেরা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই সুযোগটা আমি ব্যবহার করব। এসব যুবাদের হাত ধরেই বাংলাদেশের হকি বিশ্বকাপেও ভালো করবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। ভালোভাবে খেয়াল রাখা হয়, প্রচুর প্র্যাকটিস ম্যাচের আয়োজন করা যায়, আশা করি তারা ওয়ার্ল্ড কাপেও একটা ভালো ফল নিয়ে আসতে পারবে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। আন্তঃবাহিনী ফুটবলে বাংলাদেশ সেনাবাহিনীকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রাজধানীর 300 ফুটের পাশে নৌবাহিনীর মাঠে আয়োজিত এ ফাইনালে নির্ধারিত 90 মিনিটের খেলা 1-1 গোলে সমতায় থাকে। অতিরিক্ত সময় খেলায়ও কোনো দল আর গোল না পেলে টাইব্রেকারে খেলা নিষ্পত্তি হয়, যেখানে 5টি করে শট নিয়ে নৌবাহিনীর 4 গোলের বিপরীতে 3টি করে গোল করতে সক্ষম হয় সেনাবাহিনী। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। ফাইনালে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।